সরকার তেলের মজুদ থাকার কথা বলল, পর্যাপ্ত না পাওয়ার দাবি পাম্প কর্তৃপক্ষের। কালোবাজারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার। হামের প্রাদুর্ভাবে বাড়ছে শিশুর প্রাণহানি, বাড়ছে আতঙ্ক। 7 জেলায় ছড়ালো ব্যাপক হারে, ঠেকাতে পদক্ষেপ নেওয়ার দাবি স্বাস্থ্যমন্ত্রীর। ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত সরকারি হিসাবের চেয়ে বেসরকারি তথ্যে দ্বিগুণ। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে মনিটরিং জোরদারের তাগিদ। এবং ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের। 129 খেলোয়াড় পেলেন কার্ড, মাসে পাবেন 1 লাখ করে টাকা। এবার জানাবো খবরের বিস্তারিত। নানা উদ্যোগের পরও দেশে জ্বালানি তেলের সংকট কাটেনি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংকট নেই, মজুত আছে পর্যাপ্ত। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না, যার প্রভাব পড়ছে গ্রাহক পর্যায়ে। এদিকে কালোবাজারে ও মজুতের তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে জ্বালানি মন্ত্রণালয়। এ দৃশ্য রাজধানীর পেট্রোল পাম্পের। গাড়ির চালকরা গত রাত থেকেই তেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন পাম্পের সামনে। দীর্ঘ অপেক্ষা, নানা অভিযোগ, তারপরেও মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। 500 বেশি দেয় না। আমার ফুল ট্যাঙ্কিতে তো আমি 1000 টাকা নিতাম, আমার তো আবার ঘোরা লাগতো না। আমি রাত্রে 11টা 20 এসে দাঁড়াইছি সিরিয়ালে। এখনো আমি প্রায় 70 গাড়ির পিছিয়ে আছি সিরিয়ালে। 2টার দিকে আসছি, 2টার দিকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল দিচ্ছে না। অনেকে চাহিদার তুলনায় বেশি তেল নিচ্ছেন, এমন অভিযোগও করা হচ্ছে পাম্প থেকে। একটা বাইকার 3 বার 4 বারও লাইনে দাঁড়াইতেছে। কত হুন্ডাওয়ালা আছে যারা ওভার চালায়, পাঠায় চালায়, 2 বার 3 বার তেল নিয়ে ট্রাঙ্কে ভরে নিয়ে ঢাকার বাইরে যেয়ে বেচা কিনা করে, আবার আইয়া তেল নেয়। এদিকে তদারকির জন্য পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের কথা থাকলেও তা কার্যকর হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চলছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সংকট মোকাবেলায় স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে বিভিন্ন জেলায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। রেশনিং, ফুয়েল কার্ড আর সময় বেঁধে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। কালোবাজারি বন্ধে ডিপোতে মোতায়েন রয়েছে বিজিবি। এদিকে বেশিরভাগ পাম্পে ঝুলছে তেল নেই বোর্ড, আর যেসব জায়গায় দেয়া হচ্ছে সেখানে দীর্ঘ লাইন। কোথাও চালু আছে রেশনিং, কোথাও দেওয়া হচ্ছে ফুয়েল কার্ড, আবার কোথাও তেল নেওয়ার জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়। তেলের সংকটে অবস্থা বুঝে ব্যবস্থা চলছে জেলায় জেলায়। চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ফুয়েল কার্ড বিতরণ শুরু করেছে প্রশাসন। সকাল 9টা থেকে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবার কথা থাকলেও ভোর থেকেই লাইনে দাঁড়ায় গ্রাহকরা। ফুয়েল কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহের জন্য দীর্ঘ অপেক্ষাও করতে হয় তাদের। এমন একটা ব্যবস্থা করা দরকার যার কারণে মানুষ সহজে কার্ডটা পেতে পারে। অবশেষে সোনার হরিণটি হাতে পেয়েছি, ভালো লাগছে। মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে পেট্রোল পাম্পগুলো আছে, পেট্রোল পাম্পগুলো থেকে জ্বালানি তেল সুশৃঙ্খলভাবে যেন গ্রাহক পর্যায়ে পৌঁছাতে পারে সেটি। চুয়াডাঙ্গার বেশিরভাগ পাম্পে ঝুলছে তেল নেই বোর্ড, আর যেসব জায়গায় দেয়া হচ্ছে সেখানে দীর্ঘ লাইন। ঠাকুরগাঁওয়ে সরবরাহে শৃঙ্খলা আনতে 5 এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল দেওয়া হবে না। ধর্মঘটে উত্তরের 8 জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় তেল লোড করতে না পারায় আজ বেশিরভাগ ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ রয়েছে। লালমনিরহাটের 27টি পাম্পে অকটেন শূন্য। পেট্রোল মিললেও তার নির্দিষ্ট কোটায় জনপ্রতি মাত্র 100 টাকার বেশি তেল দিচ্ছে না কর্তৃপক্ষ। পাম্পে না পাওয়া গেলেও খোলা বাজারে চড়া দামে তেল বিক্রির অভিযোগ করছেন চালকরা। প্রশাসনের বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে সিন্ডিকেট ভেঙে গেলে জনগণ স্বাচ্ছন্দ্যে তেল পাবে। এইভাবে তেল নেওয়ার জন্য লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। ডিজেল না পেয়ে বোরো চাষের সেচ ও হাল চাষ নিয়ে দিশেহারা অবস্থা। নরসিংদীতে অধিকাংশ পাম্পে পেট্রোল অক্টেনের সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ রাখা হয়েছে। চালকরা বিভিন্ন পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না। 4 ঘন্টা এই সুলতানা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থেকে 200 টাকার তেল নিলাম। এখন গেলাম পৌরসভার সামনে, তেল পাওয়াই যাচ্ছে না একরকম বলতে গেলে। এখন আসছে, এখন কোনো তেল নাই, বলতেছে যে গাড়ি আসলে দিবে, গাড়ি কখন আসে না আসে তার কোনো সিউরিটি পাচ্ছি না। চাহিদা অনুযায়ী তেল পাওয়া গেলেও উপজেলার ছোট পাম্পগুলো বন্ধ থাকায় তার চাপ পড়েছে জেলায়। প্রতিদিনই দেখা যায় তেল নিচ্ছে, কিন্তু তারা তেল কোথায় নিচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি। যেখানে তেল নাই এটার ঘাটতিটা তো এখান থেকে দিচ্ছে, সেটাও আমাদের উপর চাপ পড়ছে।
রাঙামাটিতে পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন তেল বিক্রির সময় নির্ধারণ করে দিয়েছে। সোম, শনি ও বুধ বিক্রি হবে অকটেন, রবি, মঙ্গল ও বৃহস্পতি মিলবে ডিজেল। তবে সাধারণের জন্য সকাল 9টা থেকে 2 ঘন্টা আর দুপুর 2টা থেকে 1 ঘন্টা জ্বালানি পাবে সরকারি গাড়ি। পাহাড়ি এলাকাতে আসলে হুন্ডা ছাড়া চলাটা আসলে মুশকিল। তেল পাবো কিনা কতটুকু পাবো জানি না। তেলের দামও বাড়ায় নাই, এর জন্য সরকারকে অনেক ধন্যবাদ। কিন্তু এদের সিরিয়াল করে যে আমরা নিতেছি, এটা একটু ভোগান্তি। সিলেটে জ্বালানি তেলে অনিয়ম ঠেকাতে 2টি ডিপোতে সার্বক্ষণিক পাহারায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আমাদের এখানে 24/7 এখানে ডিউটি আছে। তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা যেগুলো রয়েছে তাদের সাথে আমরা সমন্বয় করে এখানে জ্বালানি তেলের যে সরবরাহ এটা নিশ্চিত করছি। সীমান্তে জ্বালানি তেল পাচার, অবৈধ পরিবহন ও মজুত বন্ধে টহল বাড়িয়েছে বিজিবি। ইকনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। দেশে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অন্তত 7 জেলায় বড় আকারে ছড়িয়ে পড়েছে এই সংক্রামক রোগ। আক্রান্তের হার বেশি ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরে। রোগের চাপে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। বিশেষজ্ঞরা বলছেন টিকাদানে ঘাটতি ও নজরদারির দুর্বলতায় এমন পরিস্থিতি। দ্রুত ব্যবস্থা না নিলে শিশুদের জন্য ঝুঁকি আরও বাড়তে পারে। উদ্বেগজনক হারে হামের সংক্রমণ বাড়ায় আতঙ্কিত শিশুদের অভিভাবকরা। ময়মনসিংহের মিনারা টানা 5 দিন ধরে ভুগছে হাম রুবেলা ভাইরাসের সংক্রমণে জ্বর ও ঠান্ডায়। শ্বাসকষ্ট কমলেও কাটেনি শঙ্কা। গৌরীপুরের শিশু রাশিদুল ইসলাম কয়েকদিন আশঙ্কাজনক অবস্থায় থাকার পর রবিবার থেকে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে রাশিদুলের পরিবারের পুরো ঈদই এবার মাটি হয়ে গেছে। যে সতর্ক থাকবেন, যে যাতে এই বাচ্চাগুলা নিয়ে যাতে বাহিরে না যান, এদের জন্য আঙ্গিরে ওয়ার্ডে দিয়ে দিচ্ছে। ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী হওয়ায় এক বিছানায় একাধিক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসা ভালো হয়েছে, চিকিৎসা ডাক্তারের ভালোভাবে পরামর্শ দিতেছে, চিকিৎসা পাইতেছে, ওষুধ খাইতেছে, আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছে। জ্বর ছিল প্রচুর, এখন জ্বরটা নাই, আর প্রস্রাব আটকে গেছিল। প্রথম জ্বর থেকে পরে হাম বেরোয়, পরে মেডিকেল নিয়ে আসি। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ 3টি মেডিকেল টিম গঠন করেছে। চালু করেছে বিশেষ হাম কর্নার। ক্রিটিক্যাল কেসগুলোই আমাদের এখানে সবসময় ভর্তি হয়। সুতরাং ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে আমরা মৃত্যুহারকে খুব অস্বাভাবিক এটাকে বলতে পারছি না। এদিকে একদিনের ব্যবধানে উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছে 50 শিশু, আর লক্ষণ নিয়ে ভর্তি রয়েছে 280 জন। এর মধ্যে হাম চিহ্নিত হয়েছে 28 জনের। চিকিৎসা নিচ্ছে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগী। আইসোলেশন ওয়ার্ডে সংকুলান না হওয়ায় চিকিৎসা দিতে হচ্ছে সাধারণ শিশু ওয়ার্ডে। হামের উপসর্গ নিয়ে 29 জন মারা গেছে রাজশাহী মেডিকেলে। এছাড়া অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অন্তত 500 জন। মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। অনেক পেশেন্ট অপেক্ষমান থাকা অবস্থায় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে খারাপ পরিণতির শিকার হয়। তারপরে আমাদের যে সীমিত জনবল, এই জনবল নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং এই চেষ্টা জারি থাকবে। আমরা এই হসপিটালে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। টিকাদান কর্মসূচির স্থবিরতায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় দেখা দিয়েছে প্রাদুর্ভাব। হাম ছড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও যশোরেও। 3 মাসে চিকিৎসা নিয়েছে 6 শতাধিক শিশু। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। হামের প্রাদুর্ভাবের বিষয়ে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। এ ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। জানান, হামসহ 6টি রোগের টিকা আনতে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যা দ্রুত আনার চেষ্টা চলছে। টিকার জন্য ইউনিসেফকে অর্থ দেওয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া হামসহ শিশুরোগ বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে আরও 20টি ভেন্টিলেটর প্রস্তুত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। সচিবালয়ে স্বাস্থ্য খাতের সংকট ও সমাধান নিয়ে আলোচনা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। সংক্রামক রোগ, নার্সিং সহ স্বাস্থ্যসেবার উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশের স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা করবে। কি কিভাবে ওনারা সহযোগিতা করতে পারেন, আমরা আমাদের পক্ষ থেকে মিউচুয়াল বেনিফিটের ভিত্তিতে কি কি হেল্প করতে পারি, এটাকে একটা রিকনসাইলমেন্ট করার জন্য 5 মেম্বার্স একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে খুব শীঘ্র। ক্রীড়া শিক্ষাকে বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4র্থ শ্রেণী থেকে শিক্ষা পাঠ্যক্রমে যুক্ত হবে খেলাধুলা।
জাতীয় পর্যায়ে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় পেশাদার ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। 129 ক্রীড়াবিদকে দেওয়া হয় ক্রীড়া কার্ড। প্রতি মাসে এই খেলোয়াড়রা পাবেন 1 লাখ করে টাকা। ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 129 ক্রীড়াবিদকে দেয়া হয় ক্রীড়া কার্ড। জাতীয় বেতন কাঠামোর আওতায় প্রতি মাসে এই খেলোয়াড়রা পাবেন 1 লাখ করে টাকা। গত বছর এশিয়ান আর্চারিতে পদকজয়ী 4 খেলোয়াড় সহ বক্সিংয়ে 4 জন, ইয়োগায় 3 জন, ক্যারমে 4 জন, ব্যাডমিন্টনে 7 জন, নারী ভলিবলে 14 জন, নারী কাবাডি দলের 15 জন, টেবিল টেনিসে 2 জন, পুরুষ ব্রিজ দলের 8 জন, সাফজয়ী নারী ফুটসাল দলের 14 জন, সেপাক টাকরোয় নারী ও পুরুষ দলের 16 জন প্রথম পর্যায়ে এই সম্মানী পাবেন। খেলাধুলায় বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ঘোষণা দেন ক্রীড়া শিক্ষাকে বাধ্যতামূলক করার। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করব, সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে। আগামীর খেলোয়াড় সৃষ্টির পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। বৃষ্টির বাইরে পর্যায়ক্রমে অন্যান্য ইভেন্টের খেলোয়াড়দেরও কার্ডের আওতায় আনা হবে ঘোষণা দিয়ে পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে কেউ নাশকতা করে থাকতে পারে বলে মনে করেন চিফ হুইপ নুরুল ইসলাম। সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সংসদ সদস্যদের আবাসন সমস্যা দ্রুতই সমাধান করা হবে। আমি মাননীয় সকল সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ তারা খুব শীঘ্রই তারা বাসায় উঠতে পারবেন। আমরা খুব জোর চেষ্টা করছি। দ্বিতীয়ত হলো যে এখানে একটা পানির সমস্যা দেখা দিয়েছে। পানির সমস্যাটা বেশ জটিল, এবং আমরা কালকে 2-3 দিন ঘোলা পানি পেয়েছি। যে পার্লামেন্টের যে মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সেটা হলো আমাদের সাউন্ড সিস্টেম। আমাদের সাউন্ড সিস্টেম স্টিল কাজ করছে। তা আমরা চেষ্টা করছি সাউন্ড সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য। যদি কোনোভাবে না পারি তাহলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে তেহরান অবরোধ জারি করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 1 মাসে রেকর্ড 59% বেড়েছে। বাজার বিশ্লেষকরা এই দাম বৃদ্ধিকে রেকর্ড বলে উল্লেখ করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 1990 সালের উপসাগরীয় যুদ্ধের পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম এই প্রথম রেকর্ড পরিমাণ বেড়েছে। আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বের তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচলের 20% এই রুট ব্যবহার করে। রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কারকে কিউবায় যাওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস জানায়, 2 মাসের বেশি নিষেধাজ্ঞার পর কিউবায় যাচ্ছে ট্যাঙ্কারটি। যুক্তরাষ্ট্রের এই ট্যাঙ্কারটিকে কিউবায় প্রবেশের অনুমতি দেওয়ার পেছনে কোনো কারণ স্পষ্ট করেনি। বিশ্লেষকদের মতে, এ জাহাজকে আটকে দিলে রাশিয়ার সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা তৈরি হতে পারত। এর আগে কিউবার উপর চাপ সৃষ্টি করতে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছিল ওয়াশিংটন। তবে ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সংকট তৈরি হওয়ায় কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।